মৃদুল ভাবল, কোন নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে। উত্তর পেয়েও গেল। সকালে সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি অনুভব করেছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, পড়ি নাই। আচ্ছা, সেসব বাদ, বিয়ে করছো কবে সেটা বলো। হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মাকে চমকে দেব। লিখন সশব্দে হাসল, বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূরণ হয় না। প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে। তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না? না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো। মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছা খতম। লিখন আবার সশব্দে হাসল। মৃদুলও অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে, একটা মানুষ এত হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন শাহ। সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকোই হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। রিদওয়ান, খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখনও এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান, তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা, আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজা হাঁটার ছন্দ দৃপ্ত ও সাবলীল, মাথায় শাড়ির আঁচলে ঘুমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারত না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই কম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি। পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যে বড় যন্ত্রণার। এতদিনেও বুকের ভেতর কিভাবে পুষে আছে একপাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখে বরাবর মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিনমির করছে এখনো। পদ্মজা শান্ত করে, তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমির ম্লান হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো। ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? উনি তো তোমার জন্য এসেছেন। আপনাকে বলেছে, অন্য দরকারও আসতে পারে। আমির হাসল, বলল, সে আজও তোমাকে পছন্দ করে, আশা করে তুমি তার কাছে যাবে। অসম্ভব, যা তা বলছে। আপনি এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামল। আমির মৃদু হাসছে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবেন না। আমাদের একটা মেয়ে হয়েছিল, আর হবে না, তাই বলি। হবে, আল্লাহ চাইলে হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বই আছে, আর কি লাগে? পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে। তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। আচ্ছা, এদিকে আসো। আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাট চাপ খেয়ে আহ করে উঠল। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে?
আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করলেন আপনি? চারপাশ অনেকটা ফর্সা হয়েছে, দুপুরের সূর্যটা একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবে যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে, দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসল। পূর্ণা চমকে ওঠে, মৃদুলকে দেখে বুকে থুতু দেয়, তারপর বাজখাই কণ্ঠে বলল, হুট করে ভাবে কেউ আসে? আর কথা কইও না, তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হইয়া গেছি। মাত্র মগা কইল তুমি নাকি ছাদে। কেন আমাকে খুঁজছেন কেন? এমনি খ্যাটখ্যাট কইরা কথা কইতেছ কেন? একটু ভালো কথা আহে না মুখ দিয়া? পূর্ণা একটু নড়ে চড়ে বসলো, তারপর হেসে বলল, দুঃখিত, এবার বলুন কি দরকার? ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। তোমার না, তোমার বড় বইনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না। তবে লিখন ভাই আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ের কথা বলছো? আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না? তারপর বল। ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথে আপার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এটুকুই। লিখন ভাইয়ের দেখলে মনে হয় তার মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে, এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, বুক হাঁপড়ের মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল, তখন মৃদুল ডাকল, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙুল দিয়ে দেখিয়ে বলল, রক্ত না? পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো, তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইতাম কেমনে? পশুর রক্ত এখানে আসবে কেন? মানুষের রক্তই কেন আসবে? তাই তো। দুজন চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখির শিকার হয়েছে, তার রক্তাক্ত অবস্থা এখানে এসে পড়েছে। তাহলে মরা পাখিটা কই? ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে, ঠান্ডা বাতাস। সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে, জোনাকি পোকা দেখছে। মাঝে মধ্যে অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটো খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরেনি সে, খেতে বসেছিল, আকাশ কাঁপিয়ে কেঁদেছে, কেউ শোনেনি। স্বপ্ন ভেঙে যাওয়া কত কষ্ট দুটো নেই এর মতো। স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়া দিন ছিল সেদিন। একসময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটা মুহূর্তে আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটেছে, সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙে গুড়িয়ে গেছে, আরো জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে উঠল, চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। আলোক ঘরে বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? এর আগেও যখন পারিজা তার পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেকদিন ছিল, তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি, এখন ধরে ঘরে নিয়ে আসবে।
নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্ট হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলা ডাকবেন না। পদ্মজা লিখনের উপেক্ষা করে দুপা এগিয়ে যায়। জীবন থেকে তো সরেই গিয়েছ, আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসল, সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিই। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকের এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। আমি পদ্মজা, পর্ব 53। কোনো সাড়া নেই। পদ্মজা পেছনে ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে। পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল, কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই, আসি আমি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা, পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান, না, ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল না। আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এইটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন ম্লান হেসে বলল, আচ্ছা আজ আসো, একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের আবার তাকালো সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পেছনে অনেক দৌড়েছেন, আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান। আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও থমকায়। লিখন বলল, এভাবেই ভালো আছি আমি, তুমিও এভাবে সারা জীবন ভালো থেকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লিখন তো এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। সে বুঝেও বুঝতে চায় না, তাকে বুঝিয়েও লাভ নেই। সে দুই পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার অশ্রু সজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে। এইটুকু সময় স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড় করল, আমি মানতে পারি না তুমি অন্য কারো, আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ তিনটে ঘোর লাগা কণ্ঠে ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে, আমার কোনো কথাবার্তায় কি শুনবি না? পূর্ণা অপরাধী স্বরে বলল, আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যার আজানের সাথে সাথে ঘরে চলে আসবো। জি না, বিকেলের থেকে ঘরে থাকবেন। এমনিতে এই বাড়ির অবস্থা ভালো না। তুই 2 দিন পর বাড়িতে চলে যাবি। তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, তারপর বলল, যাব কয়দিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। আচ্ছা। পদ্মজা খুক খুক করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা বাঁধিয়েছিস, জ্বরও আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো, তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না?
সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো। পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা নেব। তা তো সবসময় বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গড়া গড়া কুলি করে এরপর ঘুমাবি। আপা, তুই চুপ থাক, চুপচাপ লেপের ভেতরে শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমি তো সে কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপাড়ে আসে। চারিদিক নির্জন থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িকে রহস্যময় মনে হচ্ছে, যদিও এই বাড়িতে সব সময় রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ালো, কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আপার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে, কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে, তোমার লাগে কয়বার উঠছি বইলা ভাইব না, সবসময় হইতে দিয়াম। মাটিতে যেভাবে এতদিন ছিলা আজও থাকবা, বিছানা তো ওঠার জন্য গাইগুই করবা না। মাটি তো অনেক ঠান্ডা লাগে, আমার এক কোণেতে জায়গা দাও। তুমি মাটিতে থাকবা মানে মাটিতে থাকবা, কামলা হইয়া মালিকের ছেড়ির লগে হইবার সাহস আর করবা না। আমি বিছানা তো ঘুমাইয়াম, তুমি আমার বউ লাগো। তুমি মাটিতে ঘুমাইবা, আমি তোমার জামাই মানি না। দেহ রানী। এরপর একটা আর্তচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে, নিশ্চিত রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রী অনেক কথা সে শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারোর সামনে ঝগড়া করে না, রাতে নিজ ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য সংসারের কি ভালোবাসা, সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্যবৃত্ত। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সব সময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার। সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করেছে, সবে মাত্র অন্য পাশে ফিরে চোখ বুজেছে, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এ বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়ল। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়ের ঘুম পাইতেছে না? তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি আপনি না তুমি, একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে? মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক, তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক, পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছুই না, ঘুমাও এখন, আমারও অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। মৃদুল হতাশ হয়ে চোখ বুজে। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাছের গ্লাস, তাতে গরম কুসুম পানি। শীতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে।
পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পেছনে লুকিয়ে পড়ে। গ্লাস রেখে দেয় এক পাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে। চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না। শান্তশিষ্ট চুপচাপ। মাঝে মধ্যে ঢাকা যায়, দেখা হয়, তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজ ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে। তাই পদ্মজা জুতো জোড়া খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারিদিকে। দূরে কোথাও শিয়াল ডাকছে। গা ছমছমে পরিবেশ। এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পেছনে চলে আসে। আলমগীর অন্তর্মহলের পেছনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পেছনে লুকিয়ে পড়ে। বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো। মনে হচ্ছে কাউকে ইঙ্গিতে দিচ্ছে। পদ্মজা রগে রগে দামামা শুরু হয়। কি হতে চলেছে? আজ সে কি দেখবে? পূর্ণা বিরক্তি হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তার আপা আসছে না কেন? সে জুতা পরে বাইরে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায় কাচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণ ভয় পেয়ে যায়। এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে। মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার পানি গরম করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কেন রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল। গিয়ে দেখলো আমির ঘুমোচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে জিন ভূত আছে। এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আপার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করতো, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে। কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সে আতঙ্কে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ে পথ ধরে। পদ্মজা চমকে দিয়ে তৃতীয় তলায় একটা জানলা হাট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজার অষ্টদায় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। দু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সে দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিশির অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে ডান দিকের কোনো এক ঘরে, আর আলমগীর ডান দিকের কোনো ঘরে জানালা দিয়েই ঢুকেছে। মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে। তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিলে চমকে ওঠে। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছে তার হাতে, যাতে পড়ে গেলে সে ধরতে পারে। পদ্মজার বুক দূর দূর করছে। যদি রুম্পা পড়ে যায়, এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তে আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয়
হয় একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা লম্বা চুল, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। এক সময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুথুবু হয়ে গেছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলাগাছের পেছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখন সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, দুই হাতে জাপটে ধরে রেখে রুম্পাকে বলে, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্টে অনুরোধ করে, আমার রুম্পাকে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খাল পাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা মনে হয়। আবার পারিজার খুনির বর্ণনা ঠিক এমনই। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে। সেই মুহূর্তে মরার ওপর খাড়ার ঘা হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিশা হারিয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে, পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? আমি পদ্মজা, পর্ব 54। থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা, সবসময় যেন থমকে দাঁড়িয়ে চড়ছে দণ্ডশুলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আরেক হাতে পূর্ণার কাঁধ ছুঁয়ে দেখলো কোথাও আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তির দুদাপ শব্দ। পদ্মজা ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগতেই সে আটকে ওঠে। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সে লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা, পদ্মজা বোন, সহায় হও। টানাপোড়েনে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো। পূর্ণা কিছুতে উঠতে পারছে না, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুকে ব্যথা মিশে যাচ্ছে। এই রাতের আধার এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে, ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার দৌড়ে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না। উত্তরে হাওয়ার তার চুল এলোমেলো হয়ে পড়েছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসলো। খুব কাছ থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজার কপাল কুঁচকে ফেলল। লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজর কাটছে। পদ্মজা কিছু বোঝার আগেই পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে
তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইলো, কিন্তু পারল না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলো নাড়াতে পারেনি। রুম্পা গোঙাচ্ছে, পুনা যন্ত্রণায় কাঁদছে, ভয় জুবুথুপু হয়ে আছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নিশাচর পাখিরা আর যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিরে ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটির হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, তারপর লাঠির আঘাতে কাঁচি হাতে নিল। আর একটুক্ষণ তাহলে সেই ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিবে, উড়ে যাবে রুম্পার রুহ। আলমগীরের নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মী প্রাণ বাঁচাতে। তার আগে ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা তুলে তার পিঠে কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে, ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরায়, অজ্ঞাত লোকটিও সেভাবে কাতরাতে থাকলো। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলমগীর রুম্পার কাছে যায়, তারপর পদ্মজার দিকে তাকালো। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখে যেন ধিকি ধিকি আগুন জ্বলছে। ধীরে ধীরে নিশ্চেদ হয়ে যায় দেহটি, নিশ্চেদ হয়ে পড়ে পদ্মজাও। সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল, তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সব এলোমেলো লাগছে, মাথা ভনভন করে ঘুরছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এ দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়, ভয়ে কাঁপতে থাকে। নাভি উল্টে বমি বেরিয়ে আসে। আলমগীর তাড়াহুড়ো করে পদ্মজার পাশে এসে দাঁড়ায়। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ্য তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না, এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরে কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও নেই। কেউ না কেউ সরিয়ে দিবে, সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও, আমার অনেক কথা বলার আছে। আমি যেটি লিখব তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। তার বুকটা হাহাকার করছে, পদ্মজার কথা খুব মনে পড়ল। আলমগীর অস্থির হয়ে চারিদিকে দেখছে, আতঙ্কে এসে কাঁপছে। এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, আতঙ্কে যে কোনো মুহূর্তে স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না, তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো। পদ্ম তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোয় ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে, না হওয়া সংসার পাতার স্বপ্ন পূরণ করতে দৌড়াচ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুলো। এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তার পরপরই সম্বিত ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের ওপর নিশ্চেদ হয়ে পড়ে আছে। পদ্মজা দৌড়ে আসে, পূর্ণা পিটপিট করে তাকায়। পূর্ণা দুই হাত জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীর তো কম ভারী নয়। পদ্মজার শক্তিতে কুলোচ্ছে না। সে পূর্ণার আকুতি করে বলল, ওঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো ভর পদ্মজার ওপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পদ্মজার শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করে। পদ্মজার পা জোড়া ঠক ঠক করে কাঁপছে। সে জানে না এটা শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে থেমে গেছে, আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়া নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে, কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়লো দুই বোনের ওপর। জঙ্গলে গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে। সদ্য খুন হওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের ওপর। আর একটু দূরে ছিমছাম গঠনের শাড়ি পরা একটা মেয়ের চুল খোলা রেখে এলোমেলো পায়ে আর একটা দুর্বল দেহকে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে। দুজনের গায়ে তাজা লাল রক্ত। এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর, যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা। প্রতিদিনের মতোই ভোরের আলো নিকশ কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীকে আলোকিত করে তুলেছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়টা থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে।
কনকনে ঠান্ডা গোসল করেছে, এরপর থেকে উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমোচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে, বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে। যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠেছিল তখন পেছনে কেউ যেন ছিল। এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি? অন্দরমহলের রিদওয়ান এবং মজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল, কারণ তাদের ঘর ডান দিকে, আর ডান দিকে এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে, আলমগীরও চেঁচিয়েছে। বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল, দুবদাব শব্দ তুলে কাতরেছিল, তবুও কেউ আসেনি। কেন? তার কেন মনে হচ্ছে সবাই শুনছে কিন্তু কেউ এগিয়ে আসেনি। পদ্মের চোখ দুটি ঝাপসা হয়ে আসে। সবকিছু কেমন ওলটপালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো? এ কি মা হেমলতার গুণ? পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। চোখে পড়ে আলমগীরের দেওয়া চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সপলক চোখে চাবির দিকে তাকিয়ে থাকলো। আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অবধি তোলা, আঁচল বুকে নেই, চুল এলোমেলো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে। তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করল। পদ্মজা দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মবতী, কি হয়েছে? এ কি অবস্থা তোমার? পদ্মজা কিছু বলল না। সে আমিরের চোখের দিকে নিজের চোখে দৃষ্টি নিবদ্ধ করে রাখলো। আমি দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কাঁপছো তো, কি হয়েছে? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে আসে আর চোখ ছাপিয়ে জল। আমিরকে অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম আচমকা আমিরকে জড়িয়ে ধরলো। আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বরফ হয়ে যায়। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকলো। আমি শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। পদ্মজা আরো শক্ত করে আমিরকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, আমি আমি খুন করেছি। কি কি বলছো? এই পদ্মজা। পদ্মজা আমিরের পিঠ খামচে ধরে বলল, আমি এটা কেমনে করলাম? আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনা বলল। সে নিজের কাজে নিজে অবাক। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল, কিছু হয়নি, শান্ত হও, কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘরের মধ্যে আছে, তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্যের কোঠায়। আমির তা বেশ বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো, নিজে পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন শরীর না, বরফ, এতই ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো। না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল, তোমার ঘাড়ে টান পড়বে, আমি যেতে পারবো। আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে। পদ্মজাকে বিছানায় শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকলে তোমার কিছু হবে না, ডান দিকে তো? পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি সোয়েটার পরে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুত উঠে বসল। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই? আমির নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি তো স্বপ্ন দেখেছো বোধহয়। পদ্মজা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? এই কাকডাকা ভরে লাশ থাকবে না কেন? আলমগীরের বলা কথাগুলো মনে পড়তেই পদ্মজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বোঝে, তার ঠোঁট দুটি টিপ করে কাঁপছে। আমি পদ্মজা, পর্ব 55। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা আর ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎ চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল, পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল। এরপর বলল, আপা, সন্ধ্যার নামাজ পড়েনি? তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিওরে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণা সাড়া পাওয়া যায়নি, বেঘরে ঘুমাচ্ছে। সেদিনের ঘটনা 6 দিন কেটে গেছে। পূর্ণার স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বের হয়নি, কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে, খুব জ্বালাতন করে, আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে, কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে।
পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করলো, প্রান্ত কোথায়? লাহারি ঘরে। কি করে ওখানে? কি হিজিবিজি বানায়, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। মজা করে বলছিস কেন? হিজিবিজি বানাতে বানাতে একদিন চমক দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওর বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়েই আছি। কথা শেষ করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসলো। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না, শুধু ভীষণ বুদ্ধিমতীও বটে, চালচলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী স্বরে বলার চেষ্টা করলো, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। সারাদিন কাজ করেন, এখনো করবেন? বিকেলে এত সব রান্নাও করলেন। এতদিন গ্রামে আছি আমি, এই সেলাই টেলাই যেন আর দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শোনেনি। আলমারির ভেতরে কাঁথা সুতা সুই রেখে বলল, যতদিন আমি আছি এগুলো বের করতে যেন না দেখি, বুঝেছেন? আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন। দিতেছি বাবা। আমি যাচ্ছি তো, বলল পদ্মজা। তুমি জামাইকে নিয়ে কলপারে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপে সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। আসুন কলপারে। কুয়াশা চারিদিকে ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এখনো ঘন, যে 5-6 ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা কল চাপছে। আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যায় আজান পড়তে ঘুমিয়ে পড়ে, আর ফজরে আজানের আগ থেকে উঠে পকপক শুরু করে। ঘুমাতে পারি না। পদ্মজা শব্দ করে হাসলো, বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? বোনের পক্ষই তো নিবে। ক্ষণকাল পিনপতা নীরবতা। আমিরের জুতা ধোয়া শেষ। পদ্মজার শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি। তবুও? না বলিনি, আর বলবও না। আমির পায়ে গটগট শব্দ তুলে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরেই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমোয় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল রেখেছে, আমি রাতে কপালে ওপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। পরপর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে 3 জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে, যেতে তাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কোণায় রহস্য সে নিজের নখদর্পণে আনবেই, এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমোতে পারবে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্ত নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়ে কি বিশ্ব জয় করে ফেলবে পড়ে? এত তো আপাও পড়েনি। বাতিটা নিভিয়ে এসে ঘুমা, অনেক পড়ছস, কিরমির করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতন করে বলল, বাতিটা না, বাতিটা হবে। থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেবো আমাকে কিছু শেখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে, ঝিম মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলে, এবার হারিকেনের আগুন নিভে
এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে, লেপের ভেতরে ঢোকে। তার ঠান্ডা পা জোড়ায় পূর্ণার পায়ে লাগতে পূর্ণা হৈ হৈ করে ওঠে। ও মা গো, কি ঠান্ডা, দূরে যা। প্রেমা রাগী চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকাস কেন, খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ের দিকে কুড়াল মারতে ইচ্ছা হচ্ছে না প্রেমার। পূর্ণা কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে, সকালে উঠে নামাজ পড়াও হবে না, বই পড়াও হবে না। এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরল, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীরে গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়। ঠোঁটে ফুটে ওঠে মুচকি হাসি। প্রায় এরকমই হয়। সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বিলি কেটে দেয়, তার পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়। তেমনি এই দুই বোনের ভালোবাসা অন্যরকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণা আর কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা দুদিন ঘর থেকে বের হয়নি, তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়। পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করল, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইরা গেছিলা। ভালো আছি। তোমার কি ধপাস ধপাস কইরা পইরা যাওয়ার ব্যায়ামও আছে? পূর্ণা কিছু বলেনি। পদ্মজা নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে। মৃদুল দেখলো পূর্ণা কপাল কুঁচকে কাঁধে হাত বোলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইল, বেদনা করে? দায়ের ওপর পড়ছো, কতটা কাটছে কে জানে। তার ওপর শীতের দিন, এই ঘা সহজে ভালো হইব না। এইখানে তো বাতাস বইতাছে, ঘরে যাও, যা ঘা বাইরা যায়, বাইরাও না। না, এখানেই থাকবো। মৃদুল আর জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। এরপর দিন একটু পর পর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগতো। আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টুমি, হাসি সব ভালো লাগে। মনের অনুভূতিগুলি হাঁটাহাঁটি পা পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পর দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে। সবার আগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে, খুব মনে পড়ছে মৃদুলকে। হারিকেনের আলো নিভে যায়, তখনই জানলায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়। কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা ধরফড়িয়ে বিছানা থেকে নামে। আবারও সেই ডাক ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রুকুঞ্চিত করে টিনের দেওয়ালে কান পাতে। আবারও ভেসে আসে চেনা স্বর, এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা ভাইয়া, আপনি ঘাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণা তাড়াহুড়ো করে সোয়েটার পরে, শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হারিকেনে নতুন আগুন জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের, তবু পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার অবধি গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারিদিকে জোনাকি পোকা জল 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 করছে। একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে। ওনার হাতটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলার মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতের জলবাতাসে শীত যেন আরো বেশি জেগে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয়
নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন রেখেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্য বেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা? পূর্ণা বলল, ক্ষতস্থান পেকেছে, তা একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়, চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল কালো চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না। এত রাতে আসা ঠিক হয়নি। এত রাতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? জানি না। দুজনে কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনেই কেউই জানে না তারা কেন দেখা করেছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এটুকুই জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে, খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃৎস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে, মৃদুলের ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করে? দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে, পূর্ণা পিছিয়ে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধে দেখতে চাও অন্যায়? সে তো দেখা করা অন্যায়। সব অন্যায় কি মানা চাই? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্যরকম। ব্যথা কমেছে? হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমে যায়। পাকলে এরকমই হয়। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ দুটাই। আপনাকে ভয় পেলে আসতাম না, আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতন কিছু পেল না মৃদুল। ঝিঝি পোকারা ডাকছে, আলু দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতাছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আয়সা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছে। তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, প্রীতির মায়া বড় জ্বালা। কপালি সৎকুচকে পূর্ণা প্রশ্ন করল, কার প্রীতির দহনে জ্বলছেন? তোমারে কইতে হইবে না, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেলতেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ছোটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন।